ডিউটি আছে। হ্যালো ভাইরা, সবাই কেমন আছো? কি অবস্থা তোমাদের? একটু বলো তো। অনেকদিন তোমাদের খোঁজ খবর নেওয়া হয় না, একটু খোঁজ খবর নিয়ে নি। পড়াশোনা করব আজকে, খুবই সহজ টপিক, বুঝতেই পারছো। উপসর্গ নিয়ে আলোচনা করব। তো তার আগে বলো যে তোমরা কেমন আছো আসলে, বলো কে কেমন আছো সেটা বলো। কলেজে উঠছো, অনেকদিন হয়ে গেল। এখন বলো যে কলেজ লাইফ কেমন কাটছে। সেদিন তোমাদের HSC 26 এর প্রথম ক্লাসটা আমি নিয়েছিলাম। দেখতে দেখতে দেখো 5-6 মাস হয়ে গেল না? আসলে দিন কিন্তু এরকম দেখতে দেখতে যায়, বুঝতে পারছো তুমি। আহ দেখো, এই যে বছরটা গেল, অর্থাৎ 2024 সাল, তাই না? 2024-এ আজকে দেখো নভেম্বরের শেষের দিকে। তো কি বলবো, দেখো, মানে আমার তো মনে হচ্ছে যে দেখতে দেখতে যেন এই বছরটা চলে গেল, ঠিক এরকম মনে হচ্ছে। এবং দেখো, এই নভেম্বর মাস শুরু হয়েছে, হতে না হতে আজকে কি বলা যায়, মাস প্রায় শেষ। তো আমার মনে হয় জীবনটাও ঠিক এরকম, অনেকটা দেখতে দেখতে কেমন জানি আহ সময় চলে যাচ্ছে, দেখতে দেখতে আমরা সবাই সিনিয়র হয়ে যাচ্ছি, তাই না? তো এখন বলো যে তোমরা কিন্তু কি বলবো, অ্যাডমিশন টেস্ট নিয়ে আমি জানি তোমরা অনেকেই অনেক কিছু এখন থেকে চিন্তা ভাবনা করছো। কিন্তু আমার কাছে মনে হয় যে অ্যাডমিশন টেস্ট নিয়ে আমরা চিন্তা করতে পারবো, সেটা খারাপ কিছু না। কিন্তু আমার কাছে মনে হয় যে তোমাদের সবার আগে আসলে আহ এই মুহূর্তের যে একাডেমিক পড়াশোনা, এই একাডেমিক পড়াশোনার উপরেই আসলে বেশি ফোকাস করা উচিত। কেননা তোমরা হয়তো এটা অনেকেই বোঝো, অনেকেই বোঝো না। কিন্তু একটা কথা হচ্ছে যে তোমার ইন্টারমিডিয়েটের পড়াশোনার সাথে, অর্থাৎ ইন্টারমিডিয়েটের পড়াশোনার এই লেভেলের সাথে কিন্তু একেবারে অ্যাডমিশন টেস্ট হচ্ছে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। কেমন? তো অ্যাডমিশন টেস্ট যেহেতু মোটামুটি ভাবে একেবারেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে একটার সাথে একটা। তো আমার কাছে সবসময় মনে হয় যে আমি যদি একাডেমিক পড়াশোনাটা একটু এগিয়ে রাখতে পারি, বা একাডেমিক পড়াশোনাটা ভালোভাবে পড়তে পারি, তাহলে দেখবে যে অটোমেটিক ভাবে অ্যাডমিশন টেস্ট কিন্তু তুমি মানে ভালো কিছু করতে পারছো। ওকে, কামরুজ্জামান নামে একজন বারবার বলতেছো, ভাই আপনার একটা ক্লাস হচ্ছে জিমি ভাইকে দিয়েন। ওরে বাবা রে, জিমি ভাই তো আসলে এক কথায় অসাধারণ। জিমি ভাই, ওনারা আমি কি বলবো, ওরা হচ্ছে লিজেন্ড। তো ওনারা যে কোনো ক্লাস যে কোনো সময় নিতে পারেন। আর জিমি ভাই তো আসলে অনেক জিনিয়াস, এটা তোমরা জানো। তো আমারও মনে হয় যে জিমি ভাই একদিন যদি বাংলা ক্লাস নেয়, এটা বরং আমাদের ভালোই লাগবে, এটা খারাপ লাগবে না। ওকে ওকে। তো সামিউল বলছে যে কি, জি উচ্চারণ জিহ্বা এবং জিহ্বা দুটোই সঠিক। না ভাইয়া, জিহ্বা উচ্চারণ হচ্ছে মূলত উচ্চারণ, আমি যতটুকু জানি এর সঠিক উচ্চারণ হচ্ছে জিহ্বা আর কি। হ্যাঁ? তো যাই হোক, ওইদিকে না যাই, আমরা ওটা নিয়ে পরে আলোচনা করব। ভাইয়া, শব্দ শ্রেণী তো শেষ হয়নি। শব্দ শ্রেণী নিয়ে তো মনে হয় এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, তাই না নাকি? ঠিক আছে, তারপরেও দেখবো যদি কোথাও কোনো গ্যাপ থাকে, আমরা আশা করি ওটা শেষ করে দিব। তবে মনে হয় না গ্যাপ থাকার কথা। আসলে তোমাদের সিলেবাসটা হচ্ছে এমন একটা, মানে তোমরা এমন একটা সময় পরীক্ষা দিতে যাচ্ছ, মানে এখন পর্যন্ত অনেক কিছু আছে, মানে খুবই কনফিউজিং। যেমন দেখো একটা জিনিস, আজকে আমরা যে উপসর্গটা নিয়ে আলোচনা করব, তো তার আগে আসলে জানা প্রয়োজন যে অ্যাডমিশন টেস্টে আসলে এই উপসর্গ থেকে কেমন প্রশ্ন আসে। আবার বলছি, অ্যাডমিশন টেস্টে আসলে উপসর্গ থেকে কোন লেভেলের প্রশ্ন হয়, কেমন প্রশ্ন হয়, এইটা আগে কিন্তু জানা প্রয়োজন। তার থেকেও আরেকটা বিষয় একটু জানা প্রয়োজন। তানিয়া বলছো, আচ্ছা ঠিক আছে, যদি কি শব্দ শ্রেণী যদি শেষ না হয়ে থাকে, আমি কথা দিচ্ছি ওটা শেষ হবে, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, এটা নিয়ে তুমি চাপ নিও না। আমি ওটা আজকেই ক্লাস শেষে আমি একটু চেক দিব যে আসলে ওটা শেষ হয়েছে কিনা। এখন আপাতত এটার মধ্যেই থাকো, উপসর্গের মধ্যে। এখন এই উপসর্গ থেকে সবার আগে আমাকে জানতে হবে
যে উপসর্গ থেকে আসলে কেমন ধরনের প্রশ্ন অ্যাডমিশন মানে একাডেমিক লেভেলে হয় বা ইন্টারমিডিয়েট লেভেলে পরীক্ষা হয়। তো তার আগে আসলে একটু জানা প্রয়োজন ভাইয়া, সাধারণত উপসর্গ পাশাপাশি এই প্রশ্ন থেকে আরো ২ টা জিনিস হয়, সেটা হচ্ছে সমাস এবং আরেকটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়। আসল কথা হচ্ছে পরীক্ষায় সাধারণত মানে বোর্ড কর্তৃক প্রদত্ত সিলেবাস অনুযায়ী আমরা একটু কমেন্ট বক্সটা আপাতত একটু অফ করে রাখছি। যখন দরকার হবে আবার আমি কমেন্ট বক্সটা অন করে নিব। কেননা আমি দেখতে পাচ্ছি তোমরা ক্লাসে অনেকেই আছো। বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কমেন্ট করছো। তো আমার মনে হয় আপাতত তোমাদের এই কমেন্টগুলো থেকে একটু নিজেকে বিরত রাখাটাই ভালো হবে। তো যেটা বলতে চাচ্ছিলাম, উপসর্গ, সমাস এবং প্রকৃতি প্রত্যয় এই ৩ টা আইটেম থেকে পরীক্ষায় যেকোনো ২ টা আইটেম পরীক্ষায় প্রশ্ন আসবে এবং এই ২ টা থেকে যেকোনো একটা সাধারণত উত্তর করতে বলা হয়। এখন দেখো, এইবার যারা এইচএসসি পরীক্ষা দিবে, একেবারে মনে করো এইচএসসি ২৫, এদের কিন্তু এই প্রকৃতি প্রত্যয়টা আসলে নাই। কেন নাই? সেটার ব্যাখ্যা আমরা যাচ্ছি না। নেই তাই নেই। এখন তোমরা হচ্ছে এইচএসসি ২৬ বা এইচএসসি 26 যাই বলি, তোমাদের সময়ও কিন্তু আসলে বাংলাদেশ তো হচ্ছে সবকিছু অসম্ভবকে সম্ভব করার দেশ, তাই না? দেখা গেল যে পরীক্ষার ১ মাস আগে তুমি জানতে পারলে যে তোমাদের সময় প্রকৃতি প্রত্যয় আছে, সমাস আছে, উপসর্গ আছে, সবই আছে। তো এই জন্যে আমি ব্যক্তিগতভাবে যেটা বলব যে এখনো পর্যন্ত যেহেতু বিষয়টা ক্লিয়ার না যে আসলে প্রকৃতি প্রত্যয়, সমাস এবং উপসর্গ থেকে কি প্রশ্ন আসবে, আমার কাছে মনে হয় যে তোমাদের উচিত হবে পুরো বিষয়টা পড়ে যাওয়া, অর্থাৎ এই ৩ টা টপিকই জেনে যাওয়া, বুঝে যাওয়া, পড়া। তারপরে পরীক্ষায় যেখান থেকে যে প্রশ্ন হয় সেটার বিষয় পরে আরকি। তো আজকে আমরা ধরে নিচ্ছি যে প্রকৃতি প্রত্যয় যদি তোমাদের সময় নাও থাকে, আমরা ধরে নিচ্ছি সমাস এবং উপসর্গ এই ২ টা আইটেম 100% তোমার পরীক্ষার সময় থাকবে। মোটামুটি 100%। ওহ সরি। তো যেহেতু মোটামুটিভাবে 100% স স আ কনফার্ম যে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তো আমাদের উচিত হবে এই উপসর্গ চ্যাপ্টারটা এবং সমাস চ্যাপ্টারটা খুব ভালোভাবে বোঝা। তো সমাসের সময় সমাস নিয়ে কথা হবে। আপাতত আমরা এই উপসর্গ নিয়ে একটু সুন্দর করে একটু জানার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে? এবং আমার কাছে মনে হয় যে আসলে উপসর্গ এমন একটা টপিক, মানে কি বলবো? উপসর্গ এমন একটা টপিক যে আসলে আ এর থেকেও সহজ কিছু আছে বলে আমার মনে হয় না। ঠিক আছে? জাস্ট একটু চিন্তা ভাবনা করে পড়লেই এর থেকেও সহজ কিছু আছে বলে আমার মনে হয় না আসলে। ঠিক আছে? একটু চিন্তা ভাবনা করে আমরা পড়ব। তবে সবার আগে আমাদের জানা প্রয়োজন যে আসলে উপসর্গ কাকে বলে? আমরা খুব সহজে মনে রাখবো উপসর্গ হচ্ছে এমন কতগুলো অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। কিন্তু অন্য কোনো শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। অর্থাৎ আমি যদি, এটা তো বইয়ের ভাষা, এটা বইয়ের কথা, বইয়ের ভাষা। এখন একটু আমরা আমাদের ভাষায় একটু দেখার চেষ্টা করি। বইয়ের অনেক ভাষা থাকে যে ভাষাগুলো আসলে হচ্ছে ভাই আমাদের অনেক সময় আ মানে কি বলবো? একটু বুঝতে কষ্ট হয়। কিন্তু আমরা যদি একটু আমাদের মতো করে বুঝি তাহলে কিন্তু দেখবা যে একেবারেই সহজ হয়ে যায়। যেমন মনে করো যে আমি একটা শব্দ বললাম হার। এটা যেকোনো একটা শব্দ। এখন এই শব্দের বিভিন্ন ধরনের অর্থ হতে পারে। সেটা যা হয় হোক। এখন দেখো, আমি যদি বলি হার শব্দের পূর্বে প্র আমি বসিয়ে দিলাম। তাহলে কি হলো? হয়ে গেল প্রহার। এটা কিন্তু টপিকটা ভাই একেবারে সহজ। জাস্ট ০.৫ ঘন্টা লাগবে এটা বুঝতে। একটু মনোযোগ দিয়ে বোঝো। এরপরে এই একই হার, হারের পূর্বে আমি বসিয়ে দিলাম আ উপ। তাহলে উপযুক্ত হার সমান কি হলো? উপহার।
তারপরে মনে করো যে আমি বললাম কি বললাম, আমি বললাম অনা যুক্ত হার ইকুয়াল টু অনাহার। একটু বোঝার চেষ্টা করো, লক্ষ্য করে দেখো, এই যে আমি প্র উপ অনা কথার কথা আপাতত এই তিনটাই লিখলাম। এই যে তিনটা উপসর্গ আমি এখানে লিখেছি, এটা জানতে হবে যে এটা উপসর্গ, এবং এটা জানার বিষয়টা আমি একটু পরে আরো ইজি করে দিচ্ছি। তো এই যে প্র উপ অনা, এই যে তিনটে উপসর্গ একটু লক্ষ্য করে দেখো তো। আমরা একটু কমেন্ট বক্সটা একটু অন করে দিচ্ছি। তুমি সবকিছু বাদ, মনে করো যে তুমি উপসর্গের বোঝো না বা কিছু বোঝো না, তুমি শুধু আমাকে একটু কমেন্ট বক্সে আলাদা করে জানাও তো ভাইয়ারা, এই যে প্র উপ অনা, এই তিনটা শব্দের বা শব্দাংশ যাই বলি, এটার কি আসলে আলাদাভাবে কি কোনো অর্থ আছে? একটু আমাকে বলো তো, এই তিনটার কি আলাদাভাবে কি কোনো অর্থ আছে কি না? প্র উপ অনা, এই তিনটার আলাদাভাবে কোনো অর্থ আছে কিনা কাইন্ডলি একটু বলো তো ভাইয়ারা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে সত্যি কথা বলতে, এই যে তিনটে উপসর্গ আমি লিখছি, এই তিনটা উপসর্গের একেবারেই আলাদাভাবে কোনো অর্থ নাই, এবং সত্যি কথা বলতে উপসর্গের নিজস্ব কিন্তু কোনো অর্থ নেই। কিন্তু এরা কি করে দেখো, এরা অন্য যে কোনো একটা শব্দের পূর্বে বসে, অন্য যে কোনো একটা শব্দের পূর্বে বসে, যেমন হার একটা শব্দ, এর পূর্বে এই প্র বসে শব্দটা হয়ে গেছে প্রহার। আমরা জানি প্রহার মানে কি, প্রহার মানে সাধারণত কাউকে বকা দেওয়া। একইভাবে উপ একটা উপসর্গ, দেখো হারের পূর্বে ঠিক উপ বসে এটার অর্থ হয়ে গেছে উপহার, এবং আমার মনে হয় যে আমরা উপহার পেতে সবাই ভালোবাসি, তাই না? আচ্ছা, তোমরা কি উপহার পেতে পছন্দ করো? কমেন্ট বক্সে জানাও তো, তোমাদের কি উপহার পেতে ভালো লাগে? আমারও উপহার পেতে ভালো লাগে। আমি যখন ইউনিভার্সিটি লাইফে পড়ছি, ইউনিভার্সিটি লাইফে পড়ছি না, ইউনিভার্সিটিতে সে সময় বিভিন্ন ধরনের উপহার, গিফট, কত কিছু পেতাম। এখন তো আর আসলে গিফট পাই না, বুড়ো হয়ে গেছি। তো যাই হোক, ওইদিকে না যাই। তো এই যে হার, হারের পূর্বে উপ বসার কারণে হয়ে গেছে উপহার। তো একইভাবে দেখো, প্রহার থেকে হয়ে গেল উপহার। একইভাবে অনাহার, হার হচ্ছে একটা শব্দ, তার পূর্বে অনা বসে হয়ে গেছে অনাহার। অনাহার মানে কি? এই না খেয়ে দিয়ে থাকা বা খুব কষ্টে দিন যাপন করা, এরকম কিছু একটা। তো হ্যাঁ, অনেকে বলছো যে বিহার হবে কিনা, আহার হবে কিনা। হ্যাঁ, অবশ্যই। হারের আগে যদি আমি একটু বসিয়ে দিই, তাহলে সেটা আহার হয়ে গেল। আহার মানে কি? খাবার গ্রহণ করা। ওকে, সো শাহেদ আহমেদ বলছো ভাই উপসর্গ থেকে কিভাবে প্রশ্ন আসে। ভাই আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি উপসর্গ থেকে কেমন প্রশ্ন হবে। তবে আপাতত আমরা হচ্ছে আহ উপসর্গের বেসিক কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। উপসর্গ থেকে বেসিক কনসেপ্টটা একটু ক্লিয়ার করে ফেলি, এবং অ্যাজ ইউজুয়াল আমরা একটু কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি। তাহলে আমি এতক্ষণ ধরে কি বললাম? কথার সামারি হচ্ছে একটাই, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এগুলো অন্য যে কোনো শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থের সম্প্রসারণ, অর্থাৎ অর্থের সংযোজন, অর্থের বিয়োজন বা অর্থ প্রকাশে সে সহায়তা করে। এটাই হচ্ছে উপসর্গের মূল কাজ। এর বাইরে উপসর্গের বাস্তবে আর কোনো কাজ নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন চলো তাহলে আমরা দেখো তো, আমি এতক্ষণ ধরে যা 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 বললাম, ওই কথার সাথে এই স্লাইডে যা লেখা আছে সব ঠিকঠাক আছে কিনা দেখো। স্লাইড বলতে যাচ্ছে উপসর্গের প্রধান বৈশিষ্ট্য হলো এর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলে অর্থ দ্যোতকতা সৃষ্টি হয়। অর্থ দ্যোতকতা মানে কি জানো ভাইয়েরা?
অর্থদ্যোতকতা মানে হচ্ছে অর্থ তৈরির ক্ষমতা। অর্থদ্যোতকতা মানে হচ্ছে অর্থ তৈরির ক্ষমতা তৈরি হয়। ঠিক আছে? যেমনটা এই যে দেখো, একটু উপসর্গ, এটি কোনো নির্দিষ্ট অর্থবাচক শব্দ নয়, তবে অন্য শব্দের আগে বসে এটি অর্থদ্যোতক হয়ে ওঠে। দিয়ে তুমি যে কোনো শব্দ করতে পারো। যেমন আমি বললাম, কথার কথা আমি যদি বলি দিয়ে একটা উপসর্গ দিয়ে আমি একটা এক্সাম্পল যদি তৈরি করি, কাজ একটা শব্দ, কত ভালো একটা শব্দ কাজ, তুমি এর পূর্বে বসিয়ে দাও, সমান হয়ে গেল অকাজ। তাহলে দেখছো, কাজ ছিল শব্দটা একরকম পজিটিভ অর্থ প্রকাশ করে, অর্থাৎ কাজ বলতে কোনো কাজ করা বোঝায় বা যে কোনো কিছু, কিন্তু অকাজ মানে বুঝতে পারছো, ঠিক কাজের বিপরীত। তো এইরকম উপসর্গের কাজই হচ্ছে একটা শব্দের সে অর্থ সংযোজন করতে পারে, একটা অর্থ সম্প্রসারণ করতে পারে, এট দ্য সেম টাইম অর্থের সংকোচন, অর্থাৎ অর্থের সম্পূর্ণ বিপরীত একটা অর্থ সে প্রকাশ করতে পারে। ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে উপসর্গের বৈশিষ্ট্য কি, আমার মনে হয় যে আমরা এগুলো যদি লিখি তাহলে কিন্তু একেবারে খারাপ হবে। একইভাবে সো আমি এতক্ষণ ধরে যা যা বলছিলাম, দেখো সেই কথাগুলোই জাস্ট এখানে একটু স্লাইডের আকারে সুন্দর করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা এতক্ষণ ধরে যা যা বলছিলাম সেটা যদি আমি স্লাইডের মাধ্যমে দেখাতে চাই, সেটা যদি এরকম হয় আমার মনে হয় যে সেটা খারাপ হয় না। যেমনটা দেখো, আমি আহার নিয়ে বলেছিলাম, প্রহার বলছিলাম, বিহার বলিনি, পরিহার বলিনি, উপহার বলেছি। তো এই যে বিষয়গুলো, এগুলো দেখো প্রত্যেকটাই এই হার শব্দের পূর্বে বসে জাস্ট অর্থ প্রকাশে সহায়তা করেছে। আশা করছি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো তাহলে চলো আমরা এতক্ষণ ধরে উপসর্গের পরীক্ষায় উপসর্গ কি, উপসর্গ কয় প্রকার, কি এটা সেটা বুঝলাম। এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে উপসর্গ আসলে কি করে, উপসর্গের মূল কাজটা কি। উপসর্গের মূল কাজ কি, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে উপসর্গের মূল কাজ কি। তখন আপনি দেখেন তো আমি এতক্ষণ ধরে যা 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 বললাম প্রত্যেকটা কথা ঠিক আছে কিনা। উপসর্গের মূল কাজ হচ্ছে নতুন অর্থবোধক শব্দ তৈরি করা। দেখেন নতুন নতুন শব্দ কিন্তু সে তৈরি করেছে। তারপরে কি, শব্দের অর্থের পূর্ণতা দাও, অর্থাৎ হারের শব্দটা যতটা না অর্থপূর্ণ ছিল, তার আগে যখন উপহার, তার আগে উপসর্গ বসলো, উপসর্গ বসলো, অনা উপসর্গ বসলো, এবং বসে কি হলো, অর্থের যে পূর্ণতা দিয়েছে, অর্থাৎ ওই শব্দটা পরিপূর্ণভাবে সে প্রকাশ করেছে যে আসলে সেটা কি হবে। আসলে এটা অনাহার অর্থ একরকম হতে পারে, প্রহার আরেক রকম হতে পারে, আহার আরেক রকম হতে পারে, কিন্তু ও কি করেছে, সম্পূর্ণ পূর্ণ একটা অর্থ আপনাকে প্রদান করেছে। যেটা আমি বলেছিলাম, একটা শব্দের অর্থের সম্প্রসারণ করেছে। সম্প্রসারণ মানে কি, অনেক সময় একটা অর্থ প্রসারিত করা, একটা অর্থকে ইতিবাচকভাবে প্রকাশ করেছে সে। বোঝাতে পেরেছি? অর্থাৎ একটা শব্দের অর্থ সে নতুন করে সম্প্রসারণ করেছে। এট দ্য সেম টাইম শব্দের অর্থের কি হয়েছে, সংকোচনও হতে পারে অনেক সময়। ঠিক আছে? সংকোচন মানে কি, ওই যেমনটা কাজ, কাজের বিপরীত হচ্ছে অকাজ। তাহলে একটু নিজেরা চিন্তা করে দেখেন তো, কাজ থেকে যখন অকাজ হয়ে গেল, উপসর্গ যুক্ত হওয়ার ফলে তখন কি সেই শব্দের অর্থ কিছুটা সংকোচন হয়ে গেল না, অর্থাৎ কিছুটা হ্রাস পেল না, অর্থাৎ একটা পজিটিভ জিনিসকে কি আমরা নেগেটিভ করে ফেললাম না। এটাই হচ্ছে মূলত সংকোচন করা। এরপরে যেটা কি, শব্দের অর্থের পরিবর্তন ঘটানো।
অনেক সময় দেখা যায় একটা শব্দের অর্থ পুরোটাই পরিবর্তন হয়ে যায়, একেবারে পুরোটাই। যেমন উপহার থেকে যখন সেটা হয়ে গেল অনাহার, তখন কি হলো, পুরো অর্থ কিন্তু পরিবর্তন ঘটে গেল। আমি যদি এরকম বলি উপহার, খুব ভালো, তোমরা বললে যে ভাই আমাদের উপহার পেতে ভালো লাগে। এবার মনে করো উপহার পেতে পেতে বা কাউকে উপহার দিতে দিতে তোমার পকেটের টাকা সব শেষ। তাহলে পকেটের টাকা যখন সব শেষ হয়ে গেল, তখন কি হলো, পকেটের টাকার অভাবে তুমি না খেয়ে আছো। তো আমরা নিশ্চয়ই এমন উপহার কাউকে দিব না, মানে দেখা গেল যে শেষে না খেয়ে থাকা লাগে। তো যাই হোক, আমরা মনে হয় এরকম উপহার কাউকে দেওয়া পছন্দ করি না, আর আমরা সেই উপহার কাউকে দিব। ঠিক আছে? তো ভাইয়া যেটা বলতে চাচ্ছিলাম যে দেখো শব্দের অর্থের সে কি করলো, সম্প্রসারণ ঘটালো, সংকোচন ঘটালো, পরিবর্তন ঘটালো। জাস্ট এই জিনিসটা, আর এই তথ্যটা মনে রাখবো, সে নতুন শব্দ বা অর্থবোধক শব্দ তৈরি করে। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ওকে। তো ভাইয়া আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এখানে তেমন কঠিন কিছু নাই, একেবারেই সহজ। বুঝতে পারলে আমার মনে হয় যে আসলে এটা মানে আমি কি বলবো, এখানে পড়ার আসলে কিছু বলে আমার মনে হয় না। এটা একেবারে সহজ। জাস্ট এটা 15 থেকে 20 মিনিট লাগে কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে। এখন পরীক্ষায় অনেক সময় লিখিত আকারে প্রশ্ন আসে, উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রকারভেদ আলোচনা কর। আবার বলছি, উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রকারভেদ আলোচনা কর। তাহলে উপসর্গের প্রকারভেদ কি? সহজ কথা, বা উপসর্গকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে বাংলা উপসর্গ, এক তৎসম উপসর্গ, এবং এক হচ্ছে বিদেশি উপসর্গ। তো আপাতত আমি জিনিসটা একটু ইজি করে দিচ্ছি, অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। মনে রাখবা বাংলা উপসর্গ হচ্ছে 21টি। মনে রাখবো আমরা তৎসম উপসর্গ হচ্ছে 20টি। আর বিদেশি উপসর্গ মোটামুটি অগণিত বলা যায়, অগণিত। তবে বিদেশি উপসর্গের মধ্যে ফার্সি উপসর্গগুলো বেশি গুরুত্বপূর্ণ। হয়তোবা অ্যাডমিশন, দুঃখিত, ফার্সির পরে আপনারা আরবি উপসর্গ পড়বেন, তারপরে পড়বেন হচ্ছে হিন্দি উপসর্গ। তো যেটা বলতে চাচ্ছিলাম ভাইয়ারা, কি যেন বলতে চাচ্ছিলাম, অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রায় প্রতি বছর একটা প্রশ্ন থাকে, এটা মোটামুটি 100% শিওর। একাডেমিক অর্থাৎ আপনার এইচএসসি পরীক্ষায় এই উপসর্গের প্রকারভেদ থেকে পরীক্ষার প্রশ্ন আসবে কিনা এটা শিওরলি বলা যায় না। তবে বিষয়টা যেহেতু সহজ, আপনি একটু পড়ে যাবেন। পরীক্ষায় প্রশ্ন আসলো যে আসলে উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রকারভেদ আলোচনা করো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তখন তুমি সুন্দর করে আলোচনা করবা যে বা উপসর্গের প্রকারভেদ, উপসর্গ এটা, প্রকারভেদ এই এই এই, বাংলা উপসর্গ 21টা, তৎসম 20টা, বিদেশি উপসর্গ মূলত অগণিত। তবে ভাইয়া বলছে কি, এটা অ্যাডমিশন টেস্টের জন্য, যে বিদেশি উপসর্গের মধ্যে ফার্সি উপসর্গ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফার্সি উপসর্গ সাধারণত রয়েছে প্রায় 10টা মতো, কার, দর, না, নিম, পি, বদ, বে, বর, ব, কম। তো এই যেগুলো, এগুলো হচ্ছে সবই ফার্সি উপসর্গ। ক্লিয়ার? আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? পাশাপাশি আরবি উপসর্গ এবং হিন্দি উপসর্গটাও আপনারা একটু কষ্ট করে পড়ে যাবেন। তো এই জিনিসটাই দেখেন পরবর্তীতে হচ্ছে আমরা সুন্দর করে আপনাদের জন্য আলোচনা করে দিয়েছি। এই যে দেখেন বাংলা, দুঃখিত, খাঁটি বাংলা উপসর্গ যে 21টা ছিল, সেই 21টা হচ্ছে এই অ, অনা, অজ, অঘা, আ, আর, আন, আর, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, হর, রাম, স, সা, সু, হা। এই তো একটা কথা আমরা একটু মনে রাখবো, যে বাংলা শব্দের পূর্বেই কিন্তু বাংলা উপসর্গ বসে। তার মানে ওই যে একটু আগে বলছিলাম অনাহার, দেখেন কত মজার বিষয়। পরীক্ষায় প্রশ্ন আসলো অনাহার শব্দটা কি, কোন শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, না তৎসম শব্দ বা অন্য কোনো শব্দ? আপনার এই অনা উপসর্গই বলে দিচ্ছে এই অনাহার শব্দটা হচ্ছে
খাঁটি বাংলা উপসর্গ। অঘারাম, অঘারাম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। অঘা হচ্ছে যেহেতু খাঁটি বাংলা উপসর্গ, সেহেতু আমরা বলতে পারি অঘারাম শব্দটা হচ্ছে খাঁটি বাংলা শব্দ। কদবেল, আমাদের অনেকের আছে কদবেল খুব পছন্দ। তো এই যে কদবেল, এই কদবেল শব্দটা আমরা আজকে আবিষ্কার করলাম, আমরা জানলাম যে এটা কি, এটা হচ্ছে খাঁটি বাংলা শব্দ। পাতিহাঁস, এখন শীতকাল, সাধারণত পাতিহাঁস খেতে খুব ভালো লাগে। এই যে পাতিহাঁস, দ্যাট ইজ, মানে চাইলে প্রত্যেকটা শব্দের একটা দুইটা করে এক্সাম্পল দেওয়া যায়, বাট আমি দিচ্ছি না। জাস্ট আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বুঝালাম যে পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে বিভিন্নভাবে, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে। দেখেন একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু আপনাদের ক্লাসে বারবার অ্যাডমিশন টেস্ট কথাটা বলছি, বিকজ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা স্টুডেন্ট ইন্টারমিডিয়েট লেভেলে থাকা অবস্থায় তার অ্যাডমিশন নিয়ে পড়ার খুব দরকার নেই। তবে তাকে জানতে হবে যে অ্যাডমিশন টেস্টে আমি ইন্টারমিডিয়েট লেভেলে যে টপিকগুলো পড়ছি, এই টপিকগুলো থেকে অ্যাডমিশন টেস্টে আসলে প্রশ্ন আসে কিনা, আসলেও সেটা কেমন প্রশ্ন হয়, এটুকু জেনে রাখা ভালো। কিন্তু তার মানে এই নয় যে একাডেমিক লেভেলের পড়াশোনা বাদ দিয়ে বা ইন্টারমিডিয়েট লেভেলের পড়া বাদ দিয়ে আমাকে অ্যাডমিশন পড়তে হবে। বিশ্বাস করো ভাই, এগুলো যারা করে তারা কখনোই চান্স পায় না, বা সত্যি কথা বলতে তারা ভালো করে না। যেমন দেখো, আমি ধরে নিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে উপসর্গ থেকে একটা প্রশ্ন আসে। এখন ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এখন মিনিমাম তোমার 2 বছর পরে, আর তোমার যে কিছুদিন পরে আগে ইন্টারমিডিয়েট লেভেল তো আগে ক্রস করতে হবে। আগে তো তুমি ইন্টারমিডিয়েট পাস করবা, তারপরে না আমরা চিন্তা ভাবনা করলাম অন্য কিছু। আমরা চিন্তা ভাবনা করলাম যে না, আমার অ্যাডমিশন ভালো করতে হবে। তো আমি এই কথাটা সবসময় বলি যে আগে ফার্স্ট প্রায়োরিটি শুড বি গিভেন অন একাডেমিক রেজাল্টস অ্যান্ড দেন অ্যাডমিশন অর আদার্স। তো দেখো, এই ক্লাসের মধ্যে বারবার কথাগুলো এই জন্য আসছে যে তুমি এখন, আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি, দেখবা আমি যে টপিকগুলো পড়াবো পুরোপুরি বাংলা ক্লাস তো আসলে 1.5 ঘন্টা একটু বিরক্তি লাগে, এটা আমিও বুঝি। আমি চাইলে ভাইয়া তোমরাও যদি চাও ওই টপিক কিন্তু আধা ঘন্টা শেষ করে দিতে পারবো, এটা আমিও জানি। কিন্তু দেখো, আধা ঘন্টার ক্লাসটাকে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা কেন দীর্ঘায়িত করি? যাতে করে এই ক্লাসটা আর জীবনে কোনোদিন কোনো স্যারের কাছে যেও পড়া লাগে না, কোনো কোচিংয়ে যাওয়া যাতে না লাগে, এবং অ্যাডমিশন টেস্টের আগেও যেন তোমার কনসেপ্ট আর কখনো পড়া না লাগে। অর্থাৎ আমার একটা টার্গেট থাকে, একটা জিনিস, যে আমি একটা ক্লাস নেওয়ার পরে যেন ওইখান থেকে আসা কোনো প্রশ্ন তোমার অ্যান্সার করার ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয়। এই জন্য দেখবো যে অনেক সময় অনেক কথা ক্লাসে অতিরিক্ত বলা হয়। একটা ক্লাসকে তোমরা অনেকেই বলো যে বাংলা ক্লাস, ইংরেজি ক্লাস এতক্ষণের দরকার নাই। কিন্তু দেখো, তোমার সায়েন্সের একটা সাবজেক্টের ক্লাস যেখানে 1.5 ঘন্টা জায়গায় 2 ঘন্টা হলে তোমার ভালো হয় মনে হয়, বাংলা ক্লাসটা তোমার আজকে মনে হচ্ছে না যে এত দরকার নেই। কিন্তু দেখবো একটা সময়, তুমি হয়তো এখন বুঝতে পারছো না, ঢাকা ইউনিভার্সিটি যখন অ্যাডমিশন টেস্ট দিতে যাবা, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বি ইউনিট গত 10 বছরে 10% স্টুডেন্টও পাস করতে পারেনি বাংলাতে। মনে থাকবে, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে 10% স্টুডেন্ট বাংলায় পাস করতে পারে নাই। কি মনে করতেছো এত সহজ? এই জন্য আমি দেখো অন্য ক্লাসগুলোতে কি করি, অ্যাডমিশন নিয়ে এত শব্দবাহী কথাটা বারবার বলি না, তোমাদের বলি, কেননা তোমাদের আর কিছুদিন পরে তো অ্যাডমিশন ফেস করতে হবে। তো মূল কথা যেটা বলতে যাচ্ছিলাম, একেবারে সোজা সাপটা কথা, বাংলা কথা, ইন্টারমিডিয়েট লেভেলে আমরা এমনভাবে পড়বো আমার এইচএসসি পরীক্ষাটাও অটোমেটিকভাবে ভালো হয়ে যাবে, অ্যাট দ্য সেম টাইম আমি যেন অ্যাডমিশনও ভালো করতে পারি। যেমন দেখো, এই যে আমি কিন্তু খাঁটি বাংলা উপসর্গ 21টা বলেই চলে যেতে পারতো, আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম একটা শব্দ পরীক্ষা আসতে পারে এবং সেই শব্দটাও
কোন শব্দ এটাও পরীক্ষায় তোমার কাছে জানতে চাইতে পারে এবং এটা কিন্তু তোমাকে জানতে হবে। থ্যাংক ইউ। এরপরে যেটা আমরা আলোচনা করব এখন সেটা হচ্ছে তৎসম উপসর্গ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তৎসম শব্দ বলতে কি বোঝায়। আপনি মনে রাখবেন তৎসম, তৎযুক্ত সম, তার সমান। এই তার বলতে কি বোঝানো হচ্ছে? এই তার মানে হচ্ছে সংস্কৃত। দেখেন, আজকে আপনি আমি যে বাংলা ভাষায় কথা বলছি, আপনি কখনো এটা লক্ষ্য করে দেখেছেন যে কি বলবো, আমরা দৈনন্দিন জীবনে যে এত শব্দ ব্যবহার করছি, এই শব্দগুলোর মধ্যে বেশ বড় একটা অংশই, অর্থাৎ অনেক শব্দ এসেছে পৃথিবীর বিভিন্ন ভাষা থেকে। এবং খুব ইন্টারেস্টিং বিষয়, এই শব্দগুলো কিন্তু বিভিন্ন ভাষা থেকে এসে বাংলা ভাষায় একটা শক্তিশালী জায়গা করে নিয়েছে। যেমন মনে করো যে তুমি প্রতিদিন সকালে কলেজে যাও, তুমি বলো কি, আমি কলেজে যাচ্ছি। আমি একটু কমেন্ট বক্সটা একটু 1 মিনিটের জন্য একটু অন করে দেই তো। কমেন্ট বক্সটা একটু অন করে দিচ্ছি, তোমরা একটু কমেন্ট বক্স একটু জানাও তো, তুমি যে কলেজে যাচ্ছ বাবা, এটা আমি বুঝেছি, তুমি একটু আমাকে জানাও তো ভাইয়ারা, কলেজ শব্দের অর্থটা কি? বলো, কলেজ শব্দের বাংলা অর্থ কি? একটু জানাও তো ভাইয়ারা, দেখি তুমি কেমন পারো। বাহ, সুন্দর। সবাই একটু আনসার করো প্লিজ। আমি চাই সবাই অন্তত একটু অ্যান্সার করে দেখাও যে তুমি কলেজ শব্দের বাংলা অর্থটা পারো। সবাই অ্যান্সার করার চেষ্টা করো প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তোমাদের উত্তর মোটামুটি পেয়ে গিয়েছি। আসলে আমি জানতাম তোমরা উত্তর করতে পারবা, কিন্তু অনেকে আছে যে কলেজে যায়, কলেজে মানে কি বলবো, আমি যখন কলেজে যেদিন প্রথম দিন, আমার ফার্স্ট কলেজ ডে, কলেজে যে ইংরেজি স্যার হচ্ছে কলেজ বানান শুনেছিলেন। আমার মনে আছে, আমার এক বন্ধু এখন জার্মানিতে থাকে, সে আসলে কলেজ ইংরেজিতে বানান পারেনি। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, সে যে পারেনি সেটা সমস্যা না, 10 জনের কাছে অন্তত জিজ্ঞাসা করা হয়েছিল যে কলেজের বাংলা অর্থ কি, তারা কিন্তু কেউই বলতে পারেনি। তো এইটাই হচ্ছে মূল কথা। অর্থাৎ আমরা এই কথাটা বলার উদ্দেশ্য কি, কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে ভাই একটাই, আমরা দেখো প্রতিনিয়ত এরকম অনেক ইংরেজি শব্দ প্রতিনিয়ত ব্যবহার করছি, এবং এমন ভাবে ব্যবহার করি যেন মনে হয় যে ওইটাই আমাদের বাংলা ভাষার কোনো একটা শব্দ হয়ে গেছে। তো একইভাবে তৎসম বা সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় শত শত হাজার হাজার শব্দ কিন্তু এসেছে। তো এই যে তৎসম বা সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় যে শব্দগুলো এসেছে, আমরা সেগুলোকে বলবো হচ্ছে মূলত তৎসম শব্দ। আর তৎসম শব্দের পূর্বে যদি কখনো দেখো তৎসম উপসর্গ বসে যে শব্দগুলো হয়, পরীক্ষায় অনেক সময় একটা শব্দ দিয়ে বলবে
সহজ কথা যে এটা কোন শব্দ, তৎসম শব্দ না খাঁটি বাংলা শব্দ বা দেশি শব্দ? তুমি সহজে মনে রাখবা, কি মনে রাখবা, যে তৎস উপসর্গ যদি কোনো শব্দের পূর্বে বসে তাহলে আসলে সেই শব্দটা তৎসম শব্দ হয়ে যায়। যেমন আমি যদি বলি অপসংস্কৃতি, আমরা একটু কমেন্ট বক্সটা অফ করে দিচ্ছি। পরীক্ষায় প্রশ্ন আসলো অপসংস্কৃতি, তাহলে এই যে অপ, এটা যেহেতু তৎসম উপসর্গ, তার মানে অপসংস্কৃতি শব্দটা আমরা বলতে পারি যেটা কি বলবো, এটা অবশ্যই তৎসম শব্দ। বিহার, বি যুক্ত হার, বিহার মানে কি? বিহার মানে হচ্ছে ভ্রমণ করা, যাই বলো আর কি। নিহার, নিহার মানে কি? কুয়াশা। তাহলে এগুলো দেখো, সবগুলো বলা যাবে, প্রত্যেকটা একটা দুইটা করে শব্দ, বাট এখন সময় নেই, আর সময় থাকলেও আসলে তোমাদের প্রয়োজন নেই, এই জন্য আমি আলোচনা যাচ্ছি না। তো এখান থেকে পরীক্ষার জন্য অ্যাডমিশন টেস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তৎসম উপসর্গ কয়টি? 20টি। কোন সেই 20টা? এগুলো সেই 20টা। আর তৎসম উপসর্গে গুলো সবসময় তৎসম শব্দের পূর্বে বসে, এটা আমরা মনে রাখবো। ওকে, সো আমি যেটা তোমাদের ভাই ছোট্ট একটা পরামর্শ দিব, তোমরা একটা কাজ করতে পারো যদি তোমরা চাও। আমি জানি তোমরা চাইবে না, তারপরে আমার কাজ পরামর্শ দেওয়া, আমি পরামর্শ দিয়ে যাচ্ছি, বাকিটা তোমাদের ব্যাপার। তোমরা যদি নিতান্তই না শোনো, আসলে সেখানে তো আমার কিছু করার থাকবে না। তোমরা এটা কাজ করবে, বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের আগে এই তৎসম উপসর্গ বা বাংলা উপসর্গ, এই দুইটার থেকে যে কোনো একটা একবার ঠোঁটস্থ করে রাখবা। যেমন আমি যখন 9-এ পড়ি, ক্লাস 9 থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমার এই তৎসম উপসর্গগুলো একেবারে ঠোঁটস্থ, আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি সবসময়, যে কোনো জায়গায়। তো আমি যখন বিসিএস পরীক্ষা দিতে গিয়েছি বা অন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে গেছি, দেখি যে এটা খুব কাজে লাগে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে নিচের কোনটা তৎসম উপসর্গ, তো আমি তো পারি পুরোপুরি অপসমনী, অনু, অবনীর, দুর্বিরোধী, সুদ, পরিপ্রতি, উপপা, শেষ, এটা তৎসম উপসর্গ, শেষ। আর যদি পরীক্ষায় দেখি যে নিচের কোনটি তৎসম উপসর্গ নয়, তাও আমি যে ওই তৎসম উপসর্গগুলো মুখস্থ করছিলাম, এটা কাজে লাগে। কিভাবে কাজে লাগে? ওই যে ওগুলো বাদ দিয়ে আশা করা যায় ওটা বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে থেকে কিছু না কিছু হবে। তো আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে বিষয়টা? তো ফ্যাক্ট ইজ দ্যাট যে কোনো একটা উপসর্গ মুখস্থ করবা। এখন আমার কাছে তৎসম উপসর্গগুলো সহজ লাগতো, তাই আমি মুখস্থ করে রাখছিলাম। তোমার কাছে বাংলা উপসর্গগুলো সহজ লাগতে পারে, তুমি সেটা মনে রাখবা। এটা জাস্ট তোমার উপর ডিপেন্ড করে। ওকে, অনেকে দেখলাম কমেন্ট বক্সে করছে কি যেন, যে ভাইয়া নামাজে ব্রেক দেন। হাফিজ, আমাদের কি নামাজে ব্রেক দেওয়ার দরকার আছে? হ্যাঁ, এশার নামাজ তো ভাই আসলে অনেক সময়, তুমি ক্লাসের পরে অনেক সময় পাবা নামাজ পড়ার জন্য। তবে হ্যাঁ, তোমরা অনেকেই বলছো, আমি তোমাদের ছোট্ট করে একটা ব্রেক দিব 5 মিনিটের, যেহেতু 1.5 ঘন্টার ক্লাস, আর 10-15 মিনিট পরে জাস্ট ছোট্ট একটা 5 থেকে 7 মিনিটের আমরা একটা ব্রেক নিব। কেননা আসলে আমি এটা বুঝি যে একটানা 1.5 ঘন্টা কথা শোনা, এটা অনেক কষ্টকর, এবং সেটা যদি হয় বাংলার মতো ক্লাস। আমি জানি বাংলাকে তোমরা আসলে ভিতর থেকে নিতে পারো না, এই জন্য তোমাদের আরো বেশি বোরিং লাগে। আর আমারও তো 5 মিনিট একটা রেস্ট দরকার, তাই না? তো ডোন্ট ওয়ারি, আমরা 5 মিনিট একটা ব্রেক নিব, ডোন্ট ওয়ারি ভাইয়া। তো তৎসম উপসর্গ বুঝলাম, এরপরে বিদেশি উপসর্গ। আমি কিন্তু ভাইয়া তোমাদেরকে বলেছি উপসর্গগুলোর মধ্যে, সরি, বিদেশি উপসর্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফার্সি উপসর্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার প্রশ্ন এসেছে, দেখি পারো কিনা। আমি একটু কমেন্ট বক্সটা একটু অন করে দিচ্ছি। যারা যারা পারবা, আমি ধরে নিচ্ছি তারা সবাই অন্তত আজকের রাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছে, মনোযোগ দিয়ে শোনো প্রশ্নটা। বনাম শব্দের ব এই উপসর্গটা কোন অর্থ প্রকাশ করে? আবার বলছি, বনাম শব্দের ব উপসর্গটা কোন অর্থ প্রকাশ করে? একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো, দেখি তুমি পারো কিনা। অর্থাৎ বনাম শব্দের এই ব উপসর্গের অর্থটা কি? একটু দ্রুত। মৃদুল রায়, থ্যাংক ইউ, তোমার উত্তর ঠিক আছে।
দেবজিৎ পুরোটাই ভুল, তাসমি ভুল, আব্দুল্লাহ ভুল হয়েছে। আচ্ছা, কোনটা ঠিক কোনটা বেঠিক ওইদিকে আমি এখন না যাই, কেননা আমি এখনো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। আমি আরো একটু ইজি করে দিচ্ছি। যেমন দেখো, গতকাল শুরু হয়েছে কি, বাংলাদেশ আর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট খেলা শুরু হয়েছে। তোমরা তো খোঁজ খবর রাখো না খেলাধুলার, আমি কিন্তু সব খেলাধুলার খোঁজ রাখি। ওদিকে ভারত এবং অস্ট্রেলিয়ার টেস্ট শুরু হয়ে গেছে এবং সেদিকে খুব মারামারি অবস্থা শুরু হয়ে গেছে। মারামারি মানে খুব প্রতিদ্বন্দ্বিতা শুরু হচ্ছে সেদিকে খেলা। তো আমি বললাম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলা আজ রাত 8:30টায় অনুষ্ঠিত হবে। প্রশ্ন হচ্ছে এই বনাম শব্দের অর্থ কি? চেষ্টা করো, তুমি পারো না পারো একটা চেষ্টাটুকু তো করো। জাস্ট দেখো, এই প্রশ্নটা হয়তো তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষা আসবে না, কিন্তু তুমি এটা কনফার্ম থাকো ভাই, অ্যাডমিশন টেস্টে এই ধরনের প্রশ্ন আসবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি। তোমরা যে উত্তর করেছো এই জন্য অসংখ্য ধন্যবাদ। মনে রাখবা, এই বনাম শব্দের অর্থ হচ্ছে সহিত বা সাথে। মনে হয় না শুনে যে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের, মানে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ খেলা শুনে মনে হয় যে প্রতিদ্বন্দ্বিতা বা বিপক্ষে বা এরকম কিছু একটা, কিন্তু আসলে না। বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজ, ভারতের সাথে অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে, ওই সাথে অর্থে বনাম শব্দটা ব্যবহার করা। অনেকে লিখছে ভার্সাস। আরে বাবা, ভার্সাস মানে তো ইংরেজি শব্দ, আমি তো এটা জানতে চাচ্ছি না। আমি তো জানি ভার্সাস মানে হচ্ছে বনাম, এটা তো আমি জানি। সো মূল কথা হচ্ছে এগুলো কেন গুরুত্বপূর্ণ এবার বুঝতে পারছো? ফার্সি উপসর্গ মনে রাখবা। পরীক্ষা একবার প্রশ্ন আসছে নিমরাজি শব্দের, বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে নিমরাজি শব্দের নিম অর্থ কি। এখন সবাই ভাবছে নিম মানে নিম গাছ, কিন্তু আসলে না। এই নিমরাজি মানে হচ্ছে অর্ধেক রাজি বা অল্প রাজি। তো থ্যাংকস আ লট। উপসর্গগুলো, ফার্সি উপসর্গগুলো আমরা একটু সুন্দর করে পড়ে নিব, এবং পাশাপাশি ইংরেজি উপসর্গ ফুল, হাফ, হেড, সাব সবই সুন্দর করে পড়বো। আরবি উপসর্গগুলো মনে রাখবো লা, গর, আম, খাস, বাজ, এবং হিন্দি উপসর্গ হর। তো এই যে বিষয়গুলো আমরা একটু সুন্দর করে পড়ে যাব, এবং আমি আশা করি পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারবে। তো যাই হোক ভাইয়া, ক্লাসের শুরুতে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে ভাইয়া উপসর্গ চ্যাপ্টার থেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, আবার বলছি, তোমরা অনেকে প্রশ্ন করছিলে যে ভাইয়া উপসর্গ চ্যাপ্টার থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। তো উপসর্গ চ্যাপ্টার থেকে যাবৎকাল যে প্রশ্নটা সবচেয়ে বেশি এসেছে সেই প্রশ্নটা আমি এখানে লিখে দিচ্ছি। একটু কমেন্ট বক্স অফ করে রাখেন, আমি ছোট করে লিখতেছি। প্রশ্নটা আসে ঠিক এরকম, প্রায় 15 থেকে 20 বার আসছে এই প্রশ্নটা বিগত 5-7 বছরে বিভিন্ন বোর্ডে। উপসর্গের অর্থ বাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। এটা বলতে তুমি কি বুঝো? তুমি আজকেই ক্লাস শেষে যদি পারো, আজকেই ক্লাস শেষে তোমার কাছে যে গাইড বইটা আছে, বা যদি গাইড বই নাও থাকে কারো কাছ থেকে নিয়ে এই প্রশ্নটা তুমি আজকেই পড়ে ফেলো। আমি বলতে পারি এই যে 1 থেকে 1.5 ঘন্টা তুমি ক্লাসে বসে আছো, কষ্ট করে ক্লাস করছো, তো আমার কাছে মনে হয় যে কি বলা যায়, আমার কাছে মনে হয় তুমি যদি আজকে সাথে সাথে পড়ে ফেলো
দেখবা যে তুমি ইন্টারমিডিয়েট লেভেলে তোমার এই যে প্রশ্নটা আসবে, দেখবা যে আজকে তুমি 5-এ 5 পেয়ে যাবা, সেরকম পড়া তোমার হয়ে যাবে। কেননা আমরা এতক্ষণ ধরে ভাই ওই একটা কথাই বলছি যে উপসর্গের অর্থবাচকতা নেই। তার মানে কি, এর নিজস্ব কোনো অর্থ তৈরি করার ক্ষমতা নেই, অর্থাৎ অর্থ তৈরি করার ক্ষমতা নেই। ওই যে বললাম আ, অনা, উপ, আজকে বলেছি না, এগুলো নিজস্ব কোনো অর্থ তৈরি করার ক্ষমতা নেই, সেই জন্য আমরা ওটা বলছি অর্থবাচকতা নেই। অর্থবাচকতা মানে কি, যার কোনো অর্থ নেই। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অর্থদ্যোতকতা, অর্থাৎ অর্থদ্যোতকতা মানে হচ্ছে অন্য শব্দের সাথে মিশে নতুন অর্থ তৈরি করার ক্ষমতা। আবার বলছি, নতুন অর্থ সৃষ্টি করার ক্ষমতা ওর আছে। যেমন হারের পূর্বে এগুলো বসে এটা একটা অর্থ হয়েছিল। সুতরাং পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসলে এই তুমি যা বুঝেছো, যেটুকু বুঝেছো, এটা যদি ভাইয়ারা তোমরা উত্তর করে আসো, বিশ্বাস করো তোমাকে একেবারে 5-এ 5 দেওয়া হবে। জাস্ট তুমি এতক্ষণ ধরে যা বুঝেছো এটা লিখলেই হবে। তবে হ্যাঁ, এরকম পয়েন্ট আকারে লেখার দরকার নাই, জাস্ট তুমি এরকম ঢালাও ভাবে লিখে দিবা। জাস্ট উপসর্গ অর্থবাচকতা নেই, অর্থদ্যোত কারণে এটা নাম যুক্ত না, স্বাধীনভাবে থাকে। এই যে কৃদন্ত শব্দ, নাম শব্দ, এসব নাটক মনে রাখার দরকার নেই। এসব কোনো কঠিন কথা পরীক্ষায় লিখবা না। তুমি ভাইয়া পরীক্ষার হলে যখন ওইসব কঠিন শব্দ লিখতে যাও, তোমার 2 ধরনের ভুল হয়। এক, তুমি বানান ভুল করো, দ্বিতীয়ত একটা লিখতে যে আরেকটা লিখে আসো। এটা করা যাবে না। আমি যা বলেছি, যেটুকু বলেছি, ওইটা লিখে দিয়ে আসো না রে ভাই। তুমি যদি 5-এ 5 না পাও, আমার কাছ থেকে এসে বুঝে নিও যে ভাই আপনি যা বলছিলেন লিখছি, আমার 5 দেয়নি, আমি তোমার হয়ে বোর্ডে যাব মারামারি করতে। ঠিক আছে? তো যাই হোক, আমাদের মারামারি করা লাগবে না, আমরা এমনিতেই পারবো। জাস্ট আমরা ওইটা লিখে দিয়ে এসে জাস্ট কয়েকটা উদাহরণ একটু লিখে দিব। আমরা কি লিখবো, এটা লিখেই বলে দিব এই উপসর্গগুলোর, অর্থাৎ উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থবাচকতা নেই। উপসর্গের কোনো একটা অর্থবাচকতা নেই, কিন্তু এরা কি করলো, এরা যেটা করেছে, এই প্রত্যেকটা শব্দের পূর্বে বসে এরা কি করলো, এরা অর্থদ্যোতকতা হয়েছে এখানে। অর্থদ্যোতকতা, বানানটা একটু খেয়াল করবেন, বানানটা একটু কঠিন। কঠিন মানে জফলা টফলা আছে, অনেকে ভুল করে। অর্থদ্যোতকতা হয়েছে, অর্থাৎ নতুন অর্থ সৃষ্টি হয়েছে। এবার তুমি বলো তো, একটু কমেন্ট বক্সে এবার একটু অন করে দিচ্ছি। এই যে এতক্ষণ ধরে যা বললাম এবং বললাম পরীক্ষায় প্রশ্নটা আসবে, আপনি একটু আমাকে বলেন তো ভাইয়া, এতক্ষণ ধরে আমরা এই যা বুঝলাম, এটা কি আহামরি কঠিন কিছু? সত্যি করে বলো তো কমেন্ট বক্সে, এটা কি খুব কঠিন নাকি সহজ? একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানো, সবাই কি বুঝতে পেরেছো? না বুঝলেও বলো। এখন যদি না বুঝতে পারো, তাহলে কিন্তু বই পড়ে বুঝবা না। প্রায় 1 ঘন্টা ধরে বক 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 করছি এই 5 নাম্বার পাওয়ার জন্য। বলো, এটা কি খুব সহজ নাকি খুব কঠিন? আমার তো মনে হয় এর থেকে সহজ আর কিছু হতে পারে না, একেবারে সোজা। এই মেডিকেল ড্রিমার নামে একজন, কি শুরু করছো তুমি ভাই? থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একজন বলছে 9-10 এর পড়া। আরে বাবা, 9-10 এর পড়াই তো ইন্টারমিডিয়েটেও লাগবে, আবার সামনের দিনে অ্যাডমিশন টেস্টেও লাগবে। মানে কি বলবো, ভার্সিটিতে ওঠার পরে তারপরে বিসিএস পরীক্ষা দিতে হবে, সব জায়গায় লাগবে। একজন বলছে যে ভাই আপনার এত ধৈর্য কেন? এটা তো আসলে অনেকেই বলে,
আমাকে দেখে নাকি অনেক ধৈর্যশীল লাগে। আসলে আমি নিজেও জানি না আমার এত ধৈর্য কেন। তো যাই হোক, মূল কথা হচ্ছে হ্যাঁ, সামিয়া বলছে ভাই এতটুকু লিখলে হবে? আরে বাবা তুমি লিখে আসো না। পরে যদি না হয় তারপরে দেখা যাবে। বই খুলে দেখবা এটাই লেখা। একটু ওরা কি করছে ওরা একটু ভাব নিয়ে উল্টা একটু বেশি লিখছে। এত লেখার দরকার নেই। জাস্ট টু দ্য পয়েন্টে একটু সুন্দর করে লিখে দিবা। তো যাই হোক ভাই, আমি একটু আগে বলছিলাম যে আমরা ছোট্ট করে একটা ব্রেক নিব। আমরা আসলে এখন সময় হয়েছে আমাদের ছোট্ট একটা ব্রেক নেওয়ার, এবং আমি ছোট্ট একটা 5 মিনিটের ব্রেক নিচ্ছি। কেননা আমরা 5 মিনিট পরে যথারীতি আবার জাস্ট টাইম ক্লাসে জয়েন করব, এবং ক্লাসে আমরা এখনো আমাদের খুব গুরুত্বপূর্ণ ছোট্ট 2টা জায়গা আছে, সেটা একটু দেখিয়ে দিব। পাশাপাশি আমরা ক্লাসের শেষ পর্যায়ে যে বেশ কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন একটু সলভ করব। তো আপাতত 5 মিনিটের একটা ছোট্ট বিরতি একটু নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ।
ওকে, সো ছোট্ট একটা ব্রেক দিয়েছিলাম। ছোট্ট ব্রেকটা আসলে একটু বড়ই হয়ে গেল, ব্যাপার না। একটানা পড়ার মধ্যে 5-10 মিনিট ব্রেক নেওয়া, এটা আমার কাছে মনে হয় কখনো খারাপ কিছু না, বরং এটা পড়ার জন্য আরো ভালো। ঠিক আছে? কেননা তোমরা পড়াশোনা করতে যেয়ে দেখছো একটা জিনিস, যে পড়ার মধ্যে পড়াশোনাটা এটা তো ইঞ্জিনের মতো কাজ না, যে আমি নন স্টপ কাজটা করে গেলাম। 1 ঘন্টা পড়ে 10 মিনিটে ব্রেক নিবা, এতে করে তোমার উপকার ছাড়া ক্ষতি হবে না, এটা মনে রাখবে। ঠিক আছে? উপকার ছাড়া ক্ষতি হবে না। এখন তুমি 1 ঘন্টা পড়ে যদি 3 ঘন্টা ব্রেক নাও, ওইটা হচ্ছে ক্ষতি। সায়েন্টিফিক্যালি প্রুভড, হিউম্যান ব্রেন একটানা সর্বোচ্চ 12 থেকে 13 মিনিট সে তার মনোযোগটা ধরে রাখতে পারে, এর বেশি আসলে সে পারে না। বুঝতে পারছো? তো আমরা আপাতত কমেন্ট বক্সে একটু অফ করে দিচ্ছি। সারোয়ার আহমেদ যেমন বারবার একটা প্রশ্ন করছে যে ভাই উপসর্গ আর সমাস তো একসাথে থাকবে, তো সমাস, হ্যাঁ ভাই এটা ডিপেন্ড করে। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো, সমাস এবং উপসর্গ যদি অ্যাট দ্য সেম টাইম পরীক্ষায় প্রশ্ন থাকে, তোমরা যদি পারো সমাস থেকে উত্তর করার চেষ্টা করবে, যদি তোমরা পারো। এখন অনেকে বলে সমাস কঠিন, এ কঠিন, তা কঠিন। আসলে এই পৃথিবীতে ভালো কিছু করতে গেলে একটু সবকিছু কঠিন লাগে। হ্যাঁ, তুমি যেমনটা ভাবতেছো যে সবকিছু অনায়াসে খুব ইজিলি অ্যাচিভ করা যায়, বিষয়টা কিন্তু এরকম না। তো মূল কথা হচ্ছে যেটা, আমরা কিউ টুতে আমি অ্যাড আছি কিনা হাফিজ একটু দেখো তো। SSC 26 কোয়ার্টার 2 এ তো আমার অ্যাড থাকার কথা। মাহিরা নামে একজন বলছে যে ভাই অ্যাড আছে কিনা, আমার তো থাকার কথা। আর যদি নাও থাকে ভাই আমি যে চেক দিব, হ্যাঁ, থাকার কথা আর কি। তো যাই হোক ভাইয়া, আমরা এখন উপসর্গের সবচেয়ে কঠিন জায়গাটা নিয়ে এখন খুব সংক্ষেপে একটু আলোচনা করে দিচ্ছি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখান থেকে হয়তো বা, নট শিওর, হয়তো বা ইন্টারমিডিয়েট লেভেলে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে না, হয়তো বা। তবে অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। বোঝাতে পেরেছি? উপসর্গের সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে এটা, অ্যাডমিশন টেস্টে সবচেয়ে কঠিন লাগে যেটা, সেটা হচ্ছে, আজকে রেস্ট নিচ্ছেন না, যে একটা শব্দ দিয়ে বলে ওই শব্দের অর্থটা কি। মনে করো যে কি বলবো, অতিকায় একটা শব্দ, অতিকায় একটা শব্দ, এই অতিকায় শব্দের এই যে অতি উপসর্গটা, অতিকায় শব্দের এই অতি উপসর্গটার অর্থটা কি। এই দোতনা শব্দের অর্থ কিন্তু অনেকে তোমরা জানো না, আমি আজকে জানিয়ে দিচ্ছি। দোতনা মানে হচ্ছে, এক কথায় যদি আমি বলি, অর্থ। আবার বলছি, দোতনা মানে অর্থ। এখন তুমি একটু চিন্তা করে দেখো তো ভাই, অ্যাডমিশন টেস্টে যদি এই অতিকায় শব্দের অর্থ, সরি অতিকায় শব্দটা দিয়ে যদি বলে এই অতি উপসর্গের অর্থ কি, এটা কিন্তু তাকে দিচ্ছেন, বোঝা যাচ্ছে। তো এই অতি উপসর্গের অর্থ কিন্তু আসলে বোঝা যায়, কিন্তু তুমি আমাকে একটু বলো তো ভাই, অধিকার শব্দে, নাও বুঝলাম, পরীক্ষায় যদি প্রশ্ন আসে কি বলবো, অনুগমন, এই অনুগমন শব্দের এই অনু উপসর্গটা কোন অর্থ প্রকাশ করে, এটাও আমি কিন্তু বুঝি, তোমরা হয়তো বুঝবে না। অনুগমন মানে পিছনে গমন করা। এই যেমন মনে করো যে তুমি সামনে আগায় যাচ্ছ, আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি, এটাকে বলা হয় অনুগমন, পিছনে গমন। একইভাবে পরীক্ষায় প্রশ্ন এসেছে ভাই, এটা বিশ্বাস করো, পরীক্ষায় প্রশ্ন এসেছে অপসংস্কৃতি। এই অপসংস্কৃতি শব্দের এই উপসর্গটা কোন অর্থ প্রকাশ করছে। তো আন্তরিকভাবে দুঃখিত, আসলে এখানে যে বানানটা আসলে যেভাবে ভুল হয়ে গেছে, এই বিকৃত মানে কোনো কিছু বিক্রি করা, আসলে এই বিকৃত বানানটা হবে এটাই, বিকৃত। মনে থাকবে, এই বিকৃত মানে এই উপসর্গটা দ্বারা মূলত হচ্ছে এখানে বিকৃত সংস্কৃত, অর্থাৎ যে সংস্কৃতিটা আসলে বিকৃত, সবকিছু মিলে ঘোলাটে একটা সংস্কৃতি। দ্যাটস ক্লিয়ার?
তো দেখো পরীক্ষায় যদি ভাই এ ধরনের প্রশ্ন আসে, তুমি একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো তো ভাই, এটা কি আসলে খুব সহজ? আসলে সত্যি কথা বলতে কিন্তু অত সহজ না। আবার যদি আমরা বুঝি, খুবই সহজ। অভিজাত শব্দের অভি উপসর্গটা অর্থ হচ্ছে উত্তম, কিন্তু অবগুণ্ঠন শব্দের এই অব উপসর্গের অর্থ হচ্ছে অল্প। এটা কতটাই কঠিন। আরক্ত শব্দর আ উপসর্গের অর্থ ঈষৎ। এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে 2-3 বার আসছে এই আ উপসর্গের অর্থ। তো আমি আপনাদেরকে যে রিকোয়েস্টটা করব, ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা দয়া করে অ্যাডমিশন টেস্টে যখন যাবেন তখন কিন্তু এটা খুব সুন্দর করে পড়ে যাবেন। কদবেল শব্দ নিয়ে বলছিলাম, বেল তো এখনকার ছেলে মেয়ে খাই না, তবে কদবেল খায়। এই কদবেল অর্থ কিন্তু খারাপ বেল না, গৌণ, অর্থাৎ ওটা মুখ্য বেল না। তুমি কদবেল খেতেও পারো, নাও খেতে পারো, সেই অর্থে ওটাকে বলা হচ্ছে গৌণ বেল। আমি কি বোঝাতে পারছি? এখন ভাই তুমি অর্থ বোঝো আর না বোঝো, পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর করে আসতে হবে, এটা হচ্ছে সোজা কথা। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে একবার প্রশ্ন আসছে নিদাগ, এখানে আছে কিনা জানি না, যদি নি আসে আমি দেখাই দিব। নিদাগ শব্দের নি উপসর্গটা কোন অর্থ প্রকাশ করেছে? তো আমি এখান থেকে খুব ইম্পর্টেন্ট 2-1টা উপসর্গ একটু দাগিয়ে দিচ্ছি। ভবিষ্যতে যদি আপনারা কখনো এই ক্লাসের রেকর্ডিং আপনাদের লাগে, এখান থেকে একটু দেখে নিয়ে যে ভাইয়া এগুলো আমাদেরকে দাগিয়ে দিয়েছিলেন, জাস্ট এটাই, এর বেশি কিছু আর আসলে বলার নাই। তো দুঃশাসন, এই যে মন্দ শাসন। নালায়েক মানে হচ্ছে অপূর্ণ, নাহক মানে হচ্ছে নেতিবাচক, বা যেটা আমার কপালে নেই এরকম কিছু একটা। এই যে দেখেন, ওই সেটা, এই যে এখানে পাওয়া যাচ্ছে না, শব্দটা নাই। নিদাগ, পরীক্ষা এখান থেকে প্রশ্ন এসেছে, আমি এখানে ঢুকাই দিচ্ছি শব্দটা, নিদাগ। নিদাগ শব্দ, দেখি আমি কমেন্ট বক্সটা একটু অন করে দিত, কমেন্ট বক্সটা একটু দেখি তো, দেখি আজকে এই মুহূর্তের জন্য কে কে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে নিদাগ শব্দের নি উপসর্গটা কোন অর্থ প্রকাশ করেছে? প্রশ্ন হচ্ছে নিদাগ শব্দের নি উপসর্গটা কোন অর্থ প্রকাশ করেছে? একটু কমেন্ট বক্সে আপনারা একটু কমেন্ট করে জানান তো ভাইয়ারা, চেষ্টা তো করো। আমি তো বলছি না রে ভাই তোমার হতেই হবে, আমি কি একবারও বলছি যে তোমার উত্তর তুমি কারেক্ট তোমাকে করতেই হবে? জাস্ট একটু ট্রাই তো করো। তাই বলে ট্রাই করতে যে তোমরা অনেকের সাথে সাথে গুগলে সার্চ দাও, এটা করার দরকার নাই রে ভাই। গুগল থেকে জেনে আমাকে জানানোর কোনো দরকার নাই। এই যে দেখো এক একজন এক একটা বলছে, বিশেষ করে তোমরা যারা দাগহীন বলতেছো ভাই, এটা ঠিক হলো, এটা দাগ না রে ভাই, এটা দাগ। নিদাগ মানে হচ্ছে অতিশয় গরম। ওই যে গরমকালে দেখছো এবছর কি পরিমাণে গরম পড়ছে, তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির বেশি, 45 ডিগ্রির বেশি। এটাকে বলা হয় নিদাগ রোদ, অর্থাৎ আতিশয্য বা অতিরিক্ত গরম বা অতিরিক্ত ওই যে গ্রীষ্মকালে যে তীব্রতা যেটা গরমের, এটাই হচ্ছে মূলত নিদাগ প্রকাশ করা। কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? তোমরা কি বুঝতে পেরেছো? থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই জিনিসগুলো ভাই এইভাবে পড়ে রাখবা, পরীক্ষা আসলে কখন কোনটা কোন কাজে লাগে এটা আসলে বলা যায় না, বুঝতে পারছো? এই যে আজকে বলছিলাম ঢাকা ইউনিভার্সিটি একটা প্রশ্ন, এই যে নিমরাজি শব্দের নিম উপসর্গ দ্বারা কি অর্থ বোঝানো হয়েছে? এই যে অর্ধেক রাজি। যেমন মনে করো কোন একটা কাজে, আজকে সকালে হচ্ছে আমি ক্রিকেট খেলছি অনেকদিন পর, এবার কালকে রাতে আমাকে একদিন হঠাৎ করে জানছে, সরি অফার করছে, তুই যাবি নাকি যাবি না? রাতে বলছে যে দেখি না কি করি, শনিবার একটা দিন ছুটি পাই, শুক্র শনিবার, সারা সপ্তাহ এত বিভিন্ন কাজে অকাজে ব্যস্ত থাকি, থাক দেখি হবে কি হবে, যাবো কি যাবো না এখন শিওর না। এবার দেখবা যারা খেলাধুলা করার মানুষ, এ আসলে মাথা ঠিক থাকে না, ওই যে রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার ভাবছি যে সকালে উঠে খেলতে যাব,
অন্যান্য দিন ঘুম থেকে উঠি মনে করো ৭টা-৮টা, আজকে ৬টার আগে ঘুম ভেঙে গেছে। অর্থাৎ ওই যে আমি তো তোমাদের মতো বয়সে থাকা অবস্থায় প্রচুর খেলাধুলা করতাম। এখন ওইটা তো আর একেবারে ভিতরে শেষ হয়ে যায়নি। ওই জিনিসটা কিছুটা হলেও তো এখনো ভিতরে ছিটেছাটা আছে। তো এটাই। তো নিম রাজি মানে ওই যে আমি গতকাল পর্যন্ত একটু রাজি ছিলাম। এটাই অর্ধেক রাজি। ক্লিয়ার? থ্যাংক ইউ। আব্দুল্লাহ বলছে আমি ঢাকা ভার্সিটি স্টুডেন্ট হতে পারলাম না। আরে বাবা! এটা আমি একটু ফান করে বলছি যে একটা অন্তত আজকে রাতের জন্য ঢাকা ভার্সিটি স্টুডেন্ট হয়ে যাই। ব্যাপার না। ভুল করেছো খারাপ কিছু না। শিখতে পেরেছো। ইটস মোর দ্যান এনাফ। হুম। লামিয়া কি বলছে? ওরে বাবা! ডিসকাউন্ট চাই শিকোর পক্ষ থেকে। আরে! কি বলো এসব? এই আমাকে দেখে কি বোঝা যায় নাকি আমি কোন বিজনেস করতে পারি? সত্যি করে বলো। আমি তো আমাকে দেখেই বিশ্বাস করি না যে I can be a entrepreneur or কি বলবো? আমাকে দিয়ে ব্যবসা-বাণিজ্য এসব হবে না। আরে ওটা এমনি সাইদ ভাই বলছে আরকি। ঠিক আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ। তবে হ্যাঁ, যদি কখনো যাও জানিও। আমি আ যতদূর পারা যায় আমার জায়গা থেকে। এমন হতে পারে 100% ডিসকাউন্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যাঁ, মৃদুল সাইফ ভাইয়ের পোস্ট আমিও একটু আগে দেখছি। কিন্তু তোমরা বলো আমাকে দেখে কি মনে হয় যে আমি কোন উদ্যোক্তা? সত্যি করে বলো তো? আমাকে দেখে কি মনে হয় যে আমি একজন উদ্যোক্তা হতে পারি? মানুষ দেখে তো কিছু না কিছু বোঝা যায়। তবে আমার কাছে মনে হয় না আমাকে দেখে বোঝা যায় আরকি। ফাতেমা বলছে জিমি ভাইয়ের সাথে ঝগড়া। ওরে বাবারে! জিমি ভাইয়ের সাথে ঝগড়া? উনি হচ্ছে একজন লিজেন্ড মানুষ। তো একজন লিজেন্ডের সাথে ঝগড়া করার মতো যোগ্যতা আমার মতো আ মানুষের সেই সৌভাগ্য বলব না, সেই ক্ষমতা নেই আসলে। হি ইজ জাস্ট এ লিজেন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই আরকি ভাইয়া জাস্ট এগুলো একটু দেখিয়ে দিলাম। তোমরা এটা একটু ভালোভাবে পড়ে যেও এবং আমার মনে হয় যে তোমরা যদি একটু পড়ে যাও এটা মুখস্থ করার বিষয় না। জাস্ট আ একটু ট্রাই করলে হয়ে যায়। হুম? থ্যাংক ইউ। তো এবার তাহলে চলো ভাইয়া আমরা দেখতে মোটামুটিভাবে আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আ আমরা বরং একটা ছোট্ট করে কাজ করি এখন। আমরা আজকের ওভারঅল এই ক্লাসের উপর ভিত্তি করে আ সুন্দর করে কিছু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন একটু সলভ করি। আবার বলছি আমরা এখন ৮টা থেকে ১০টা এমসিকিউ কোয়েশ্চেন সলভ করব। তোমাদের জন্য ১ম প্রশ্ন যে অভাব বুঝিয়েছে কোন উপসর্গটা? অভাব বুঝিয়েছে মূলত এই ৪ টা শব্দের মধ্যে কোনটা? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো তো। সবাই অ্যান্সার করার চেষ্টা করো। এই মুহূর্তে ক্লাসে অনেকেই আছো। ওরে বাবা! এখনো অনেক স্টুডেন্ট। সো তোমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। অনেকে বলছে ভাই পোল কোয়েশ্চেন দেন। ভাইয়া পোল আসলে দেওয়া যায়। কিন্তু হয় কি তোমাদেরকে একটা পোল দিলে ওই প্রশ্ন উত্তর আসতে তোমাদের দিতে অনেক সময় লেগে যায়। তার থেকে বরং ভাইয়া তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আ সেটাই ভালো হয় আরকি। আর আমার কাছে মনে হয় এটা তেমন কঠিন কিছু না। খ্যাট করে তোমরা মনে হয় মেক্সিমাম ল্যাপটপেই ক্লাস করো। তো ল্যাপটপে একটু এই প্রশ্নের উত্তর তুমি বি চাপলে আমি তো বুঝে যাচ্ছি। তো অভাব বুঝিয়েছে কোন উপসর্গ? বর্ণ শব্দের ঠিক বিপরীত হচ্ছে বিবর্ণ। অর্থাৎ বর্ণের যেখানে অভাব সেটাই হচ্ছে মূলত বিবর্ণ। আশা করছি বিষয়টা বুঝতে পারছি। পরবর্তী প্রশ্ন। কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত নয়? আবার বলছি কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত নয়? দেখছো? ভালোভাবে যদি পড়া না হয় এই প্রশ্নের উত্তর করতে পারবা না। আবার যদি ভালোভাবে পড়া থাকে সবাই অ্যান্সার করতে পারবা। আমরা একটু ট্রাই করি প্লিজ। হুম।
মনিটরটা একটু এদিকে চাপা দিতে পারে, এই মনিটরটা সামান্য আধা ইঞ্চি। থ্যাংক ইউ। এনা তো আমি দেখতে পাচ্ছি যে তোমরা মোটামুটিভাবে সবাই অ্যান্সার করতে পেরেছো, অসংখ্য ধন্যবাদ। আমরা মনে রাখবো উত্তরী শব্দটা মূলত উপসর্গ যোগে গঠিত নয়, কেননা উত্তরীর যে উ কখনোই কোনো উপসর্গ নয়। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই উত্তরী মানে কি? উত্তরী মানে হচ্ছে, এটা তোমাদের আমি অ্যাসাইনমেন্ট দিলাম, তাহারেই পড়ে মনে এই কবিতাটা সুন্দর করে পড়বা, এবং পড়তে যেয়ে দেখবো ওখানে লেখা আছে কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী। এই উত্তরী শব্দের অর্থ কি এবং কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী এটা দ্বারা কি বোঝানো হয়, এটা তোমরা একটু আমাকে মেনশন করে শিখো, শিখবো, জিতবো, অথবা তোমাদের যে একাডেমিক গ্রুপটা আছে আমাকে মেনশন করে, মানে এটা তোমার হোমওয়ার্ক, আমাকে এটা সুন্দর করে জানাবা যে ভাইয়া এটার মানে হচ্ছে এটা। এটা হচ্ছে তোমার কিন্তু HW দেওয়া থাকবে। আমি জানি তোমরা অনেকে তাহারাই পড়ে মনে এই কবিতাটা এখনো পড়োনি, যারা পড়েছো সুন্দর করে আরেকবার পড়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে মেনশন করে জানিয়ে দিও, ঠিক আছে? এবং এটাও প্রসঙ্গক্রমে বলে রাখি, এখান থেকে ইন্টারমিডিয়েট লেভেলে অনেক অনেক অনেকবার প্রশ্ন এসেছে। কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী দ্বারা কবি এখানে কি বুঝিয়েছে? ক্লিয়ার? সন্ন্যাসী বানানটা একটু সুন্দর করে দেখে যান। অ্যাডমিশন টেস্টে সন্ন্যাসী বানান 10 বছরে অন্তত 20 থেকে 30 বার আসছে। ওকে, অনেকে জিজ্ঞেস করছেন ফারজানা উন্মনা অর্থ কি? উন্মনা মানে হচ্ছে এই যে আপনার মতো, আমার মতো, বা আমাদের, যাদের মানে মন খুব, মানে কি বলবো, একবার এদিকে একবার ওদিকে, মানে আমাদের কনসেন্ট্রেশন যেটা না, যখন না থাকে, উন্মনা মানে উদাসীন। ঠিক আছে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, বিদেশি উপসর্গের উদাহরণ কোনটি? চলেন তো দেখি অ্যান্সার করতে পারি কিনা। বিদেশি উপসর্গের উদাহরণ কোনটি? বিদেশি উপসর্গের উদাহরণ কোনটি? একটু দ্রুত উত্তর করবেন প্লিজ। থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি আপনাদের উত্তর মোটামুটি হয়েছে। মনে রাখবেন হরদম, এটাই হচ্ছে মূলত হর শব্দটা এখানে বিদেশি উপসর্গজাত শব্দ, মূলত এটা আরবি উপসর্গ, এবং সেখান থেকে পরীক্ষার প্রশ্নটা হয়েছে। অপয়া শব্দের অ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করেন প্লিজ। আমরা মনে রাখবো, অনেকে বলে কথায় কথায় যে অপয়া, এই অপয়া মানে কিন্তু নিন্দনীয় অর্থে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে, কাউকে নিন্দা অর্থে এটা বলা হয়। প্রতিকৃতি শব্দটির উপসর্গ কোন অর্থে ব্যবহৃত? প্রতিকৃতি। আমরা মনে রাখবো প্রতিকৃতি শব্দটির উপসর্গে মূলত সাদৃশ্য বা সিমিলারিটি বোঝাতে মূলত এটা ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিজ্ঞান শব্দের বি উপসর্গ কি শ্রেণীর অর্থে ব্যবহৃত হয়েছে? আপনারা অনেকে আছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, কিন্তু আপনারা অনেকেই বিজ্ঞান শব্দের অর্থ জানেন না। তো এখানে মনে রাখবেন বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে মূলত বিশেষ জ্ঞান। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, তৎসম উপসর্গের উদাহরণ কোনটি? দেখছেন এই প্রশ্নটা কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। এখন আপনার যদি তৎসম উপসর্গ জানা না থাকে, আপনি এই প্রশ্নে অ্যান্সার করতে পারবেন না। অনু হচ্ছে মূলত তৎসম উপসর্গ। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন এন্ড দ্য লাস্ট কোশ্চেন ইন দিস ক্লাস টুডে, ইতি কোন প্রকারের উপসর্গ? ওই একই ধাঁচের প্রশ্ন, ইতি কোন ধরনের উপসর্গ? তো আমি জানি অনেকের মনে আসছে, আবার অনেকের এখন মনে আসছে না। তো যাদের মনে আসছে না আমি তাদের জন্য উত্তরটা বলে দিচ্ছি। আমরা মনে রাখবো ইতি হচ্ছে মূলত বাংলা উপসর্গ।
তো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা মোটামুটিভাবে দেখতে, দেখতে হচ্ছে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ক্লাসটা সত্যি কথা বলতে অনেক সহজ একটা টপিক ছিল। এতক্ষণ ধরে তোমরা যে আমার সাথে আছো, এইজন্য তোমাদেরকে স্যালুট। এবং আজকের ক্লাস থেকে এক কথায় যদি বলি, একাডেমিক অর্থাৎ এইচএসসি লেভেলে পরীক্ষায় প্রশ্ন আসবে হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট একটাই, উপসর্গের অর্থ দ্যোতকতা নেই, কিন্তু উপসর্গের অর্থ বাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। এটা পরীক্ষায় প্রশ্ন আসবে এবং আপনারা যদি পারেন আজকেই আপনাদের কাছে যে বইটা আছে এটা সুন্দর করে আপনি পড়ে রাখেন। সর্বোচ্চ আপনার এটা পড়তে 10 থেকে 15 মিনিট লাগবে, 5-এ 5 পেয়ে যান। এট দ্য সেম টাইম আমরা দেখলাম, আমি কিন্তু ক্লাসে ভাই বারবার তোমাদের আজকে অ্যাডমিশনের কথা বলছিলাম। অ্যাডমিশনের জন্য এই টপিক ভেরি 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 ইম্পর্টেন্ট। তো আপনার অ্যাডমিশনের জন্য টপিকটা সুন্দর করে এখনই গুছিয়ে রাখেন, তাহলে ভবিষ্যতে আর অ্যাডমিশনের সময় পরিশ্রম করা লাগবে না। তো আজকে এই পর্যন্তই। এরপরেও যদি আজকের ক্লাস নিয়ে কারো কোথাও যদি কোনো প্রকার কনফিউশন থাকে, কাইন্ডলি আপনারা একটু কমেন্ট বক্সে জানান। দয়া করে যদি লজিক্যাল প্রশ্ন থাকে সেটাই বলেন, উল্টাপাল্টা কিছু বলেন না। আপনারা অনেক উল্টাপাল্টা কিছু কমেন্ট করেন, আমার দেখলে আসলে কিন্তু কি বলবো, কিছু বলার থাকে না, বলি না। এই যে একজন বলছে উন্মনের ক্ষেত্রে উপসর্গ আছে কিনা। আরে বাবা, কি কোনো আসলে উপসর্গ? তো আসলে কোনো উপসর্গই না। তাহলে ওটা নিয়ে আমার চিন্তা করে লাভ কি? ফুলের তো অর্থ আছে ফুল শার্ট। ফুল মানে কি? পূর্ণ। এই ফুল তো একটা ইংরেজি উপসর্গ। আজকে যখন বিদেশি উপসর্গ পড়াইছিলাম আমি তো বলেছি আর কি। তো আজকে তাহলে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো। আর ওই যে ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়েছি, ছোট হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, এটার মাধ্যমে তোমার বাংলার ওই জায়গাটাও, প্রথম পত্রের ওই কবিতাটাও দেখা হলো। এবং দেখবো ওখান থেকে এইচএসসি লেভেলে অনেকবার প্রশ্ন আসছে। এই জন্য আমি কাজটা দিয়েছি। এটাও একটু দেখা হলো, ওটা একটু দেখা হলো। তাহলে আজকে এ পর্যন্তই। একজন জিজ্ঞেস করছে, ভাই আমার নাম কি? ভাই নাম শুনে কাম নাই। আমার কাজ হচ্ছে তোমাকে পড়ানো। তুমি পড়তে পারলেই, বুঝতে পারলে হলো। আমার নাম জানার দরকার নেই। ঠিক আছে? তো নাম পরে করে জানা যাবে, সময় করে জানা যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।